ওয়েলকাম টু এসআই স্মার্ট। শুরু করছি ফ্যাক্টস অ্যাবাউট ইন্ডিয়ার নেক্সট পার্ট নিয়ে। আমরা আগের বার যেটা করেছিলাম সেটা ফ্যাক্টস অ্যাবাউট ব্যাংক নিয়ে। আজকে যেটা শুরু করব ফ্যাক্টস অ্যাবাউটের বিয়ের যে পার্টগুলো, সেই পরের পার্টে কি আছে সেগুলোকে নিয়ে। চলো শুরু করা যাক। শুরু করছি ব্যারেজ দিয়ে। আগের দিন আমরা ব্যাংক শেষ করেছিলাম, ব্যাংকের পরে বিয়ের যে সেকেন্ড পরের পার্ট সেটা ব্যারেজ দিয়ে শুরু করছি। দেখো, প্রথমে আমরা করেছি লংগেস্ট ব্যারেজ। লংগেস্ট মানে দীর্ঘতম। তাহলে ব্যারেজ কি জিনিস? অর্থাৎ জলকে ধরে রাখার জন্য নদীর উপর যে বাঁধ তৈরি করা হয় সেটা হচ্ছে ব্যারেজ। তাহলে ব্যারেজ হচ্ছে লংগেস্ট ব্যারেজ এখনো পর্যন্ত ফারাক্কা ব্যারেজ। কোন নদীর উপর? ফারাক্কা ব্যারেজ গঙ্গা নদীর উপর, অন দ্য রিভার গঙ্গা। তাহলে ফারাক্কা ব্যারেজ ভারতের দীর্ঘতম ব্যারেজ। কত সালে তৈরি হয়েছিল? এটা 1975, 1975 সালে তৈরি হয়। টোটাল লেন্থ কত? 2245 মিটার। ঠিক আছে। তাহলে ফারাক্কা ব্যারেজ তৈরি করার উদ্দেশ্য কি? ফারাক্কা ব্যারেজ তৈরি করার উদ্দেশ্য হচ্ছে যে ভাগীরথী নদীতে জলপ্রবাহ বৃদ্ধি করা। ঠিক আছে। তাহলে একটা টাইম কি হয়েছে, গঙ্গা দুটো ভাগে ভাগ হয়েছে। আমরা জানি যে মুর্শিদাবাদ থেকে গঙ্গা একটা ভাগ হয়ে কোথায় গেছে? পদ্মা, আর একটা এসছে ভাগীরথী। কিন্তু বর্ষার সিজন ছাড়া অন্য সময় ভাগীরথীতে জলের প্রবাহ থাকে না। আর একটা কি, কলকাতা বন্দর যে আছে কোন নদীর ওপর? ভাগীরথী নদীর মোহনাতে, কলকাতাতে। তাহলে বর্ষার সিজন ছাড়া অন্য সময় গঙ্গা নদীতে, ভাগীরথী নদীতে জলের প্রবাহ কম থাকার জন্য বড় বড় জাহাজ গঙ্গা নদীতে ঢুকতে পারছে না। তো গঙ্গা নদীতে ঢুকতে না পারার ফলে কি হয়েছে? ভাগীরথী নদীতে কলকাতাতে ঢুকতে না পারার ফলে কি হয়েছে যে নর্থ ইন্ডিয়ায় অর্থাৎ ইস্টার্ন ইন্ডিয়ায় যে ট্রান্সপোর্টের যে ব্যবস্থাটা, মালপত্র পরিবহনের যে ব্যবস্থা, সেটা মার খাচ্ছিল। তার জন্য কি করা হয়েছে, ফারাক্কা থেকে অর্থাৎ মুর্শিদাবাদ থেকে একটু আগে যেখানে ভাগ হয়েছে তার থেকে একটু আগে ফারাক্কায় একটা বাঁধ দিয়ে একটা 49 কিলোমিটার একটা ফিডার ক্যানেল কেটে জলটা নিয়েছে কোথায় ফেলা হয়েছে? ভাগীরথীতে ফেলা হয়েছে, যাতে ভাগীরথীতে জলের প্রবাহটা ঠিক থাকে, বড় বড় জাহাজ ঢুকতে পারে। এই উদ্দেশ্যে 1975 সালে গঙ্গা নদীর ওপর অর্থাৎ ভাগীরথী নদীর ওপর এই ব্যারেজ তৈরি করা হয়েছিল। এছাড়া কোনো উদ্দেশ্য ছিল না ব্যারেজ তৈরি করার। নেক্সট আমরা করব ব্যাটেল গ্রাউন্ড। ব্যাটেল গ্রাউন্ড কি? যুদ্ধক্ষেত্র। তাহলে ব্যাটেল গ্রাউন্ড যুদ্ধক্ষেত্র কি? যে হাইয়েস্ট যুদ্ধক্ষেত্র, অর্থাৎ হাইয়েস্ট উচ্চতম। পৃথিবীর উচ্চতম যুদ্ধক্ষেত্রের নাম হচ্ছে সিয়াচেন। শুধু ভারতের নয়, সিয়াচেন হচ্ছে পৃথিবীর উচ্চতম যুদ্ধক্ষেত্র। সিয়াচেন গ্লেসিয়ার কোথায় আছে? সিয়াচেন গ্লেসিয়ারে আছে। এটা কারাকোরাম রেঞ্জ, নুব্রা ভ্যালি, লাদাখ। বর্তমানে লাদাখের নুব্রা ভ্যালিতে আছে। এটা উচ্চতম যুদ্ধক্ষেত্র। এটা ভারতের নয়, ভারতের সঙ্গে সঙ্গে পৃথিবীর উচ্চতম যুদ্ধক্ষেত্র। দেখো, পরে আমরা দেখে নেব সেটা হচ্ছে কি, বিচ, সমুদ্র সৈকত। সমুদ্র সৈকত অর্থাৎ আমরা সবাই জানি যে সমুদ্রের তীরে যে সমভূমির যে অংশ সেটা বিচ বলা হয়। তাহলে লংগেস্ট বিচ কোথায় আছে? দীর্ঘতম মেরিনা বিচ। এটা হচ্ছে ভারতবর্ষের দীর্ঘতম বিচ। কোথায় আছে? চেন্নাই। চেন্নাই আছে তামিলনাড়ুতে। এটা শুধু ভারতের দীর্ঘতম হলেও এটা পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম বিচ। ঠিক আছে, ওয়ার্ল্ড লংগেস্ট বিচ। তাহলে এটা যদি পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম হয়, তাহলে পৃথিবীর দীর্ঘতম বিচ কোথায় আছে? পৃথিবীর দীর্ঘতম বিচের নাম হচ্ছে কক্সবাজার, যেটা বাংলাদেশ, চট্টগ্রাম, ঢাকার কাছে, যে ঢাকা চট্টগ্রামে আছে। এটা হচ্ছে পৃথিবীর দীর্ঘতম বিচ, লংগেস্ট। নেক্সট বিচের পরে যেটা আমরা আসবো সেটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। বোটানিক্যাল গার্ডেন, বোটানিক্যাল গার্ডেন কি? উদ্ভিদ উদ্যান, বোটানিক্যাল গার্ডেন। বোটানিক্যাল গার্ডেন ভারতের, এটা কিন্তু ঠিক আছে, ভারতের ওল্ডেস্ট বা ফার্স্টও বলতে পারে, অনেক সময় ফার্স্টও বলা যেতে পারে। ফারাক্কা বোটানিক্যাল গার্ডেন হচ্ছে ভারতের সব থেকে প্রাচীন বোটানিক্যাল গার্ডেন। সেটা কোথায় আছে? সাহারানপুর, উত্তরপ্রদেশ। 1750 সালে তৈরি হয়েছিল। নেক্সট হচ্ছে লার্জেস্ট, দীর্ঘতম, লার্জেস্ট, বৃহত্তম। লার্জেস্ট কি? ভারতীয় বোটানিক্যাল গার্ডেন বা ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন। এটা কি নাম? বর্তমানে নাম হচ্ছে আচার্য জগদীশ চন্দ্র বোস বোটানিক্যাল গার্ডেন হলেও এটা তৈরি হয়েছিল অনেক আগে। যখন তৈরি হয়েছিল তখন নাম ছিল তোমার রয়্যাল বোটানিক্যাল গার্ডেন। প্রথম যখন তৈরি হয় তখন তার নাম হচ্ছে রয়্যাল বোটানিক্যাল গার্ডেন। সেটা তৈরি হয়েছিল
1787-এ। তৈরি করেছিল কে 87-এ? রবার্ট কাইট অ্যান্ড উইলিয়াম রক্সবার্গ। এই দুজন মিলে 1787-এ এটা তৈরি করেন, যেটা শিবপুরে অবস্থিত, বর্তমানে হাওড়ায়। পরবর্তী ক্ষেত্রে এটা নাম হয় ক্যালকাটা বোটানিক্যাল গার্ডেন। পরবর্তীতে নাম হয় ক্যালকাটা বোটানিক্যাল গার্ডেন, তারপরে নাম হয় ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন বা ভারতীয় বোটানিক্যাল গার্ডেন। 2009 সালে এর নাম চেঞ্জ করে রাখা হয় আচার্য জগদীশ চন্দ্র বোস বোটানিক্যাল গার্ডেন। যেটাই ছিল রয়্যাল বোটানিক্যাল গার্ডেন, সেটা পরবর্তীতে নাম হয় ক্যালকাটা বোটানিক্যাল গার্ডেন। ক্যালকাটা বোটানিক্যাল গার্ডেন থেকে নাম করা হয় স্বাধীনতার পর নাম হয় ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন বা ভারতীয় বোটানিক্যাল গার্ডেন। ভারতীয় বোটানিক্যাল নাম হয় আচার্য জগদীশ চন্দ্র বোস বোটানিক্যাল গার্ডেন। এটাই হচ্ছে ভারতবর্ষের বৃহত্তম বোটানিক্যাল গার্ডেন। বোটানিক্যাল গার্ডেন পরে আমরা যেটা করব সেটা হচ্ছে ব্রিজ বা সেতু। ব্রিজ করব, এটা যেহেতু ভারতের ব্রিজ করছি, তাহলে ফার্স্ট আয়রন ব্রিজ। তাহলে এর আগে কিন্তু ব্রিজগুলো কিভাবে ছিল? কাঠের বা বাঁশের এইভাবে তৈরি ছিল, লোহার তৈরি বা কংক্রিটের এরকম কোনো সেতু ভারতবর্ষে ছিল না। তাহলে ভারতবর্ষের প্রথম লোহার তৈরি সেতু তৈরি হচ্ছে, সেই সেতুর নাম কি? এটা হচ্ছে ফার্স্ট আয়রন ব্রিজ। তার জন্য বলছি সেই ব্রিজটা কি নাম হচ্ছে লোহে কা পুল। যেহেতু লোহা দ্বারা তৈরি হয়েছিল বা লোহা দিয়ে মেটেরিয়াল দিয়ে তৈরি হয়েছিল, তার জন্য নাম সবাই বলতো লোহে কা পুল, কারণ এর আগে কোনো লোহার তৈরি বা এরকম মেটেরিয়াল তৈরি ব্রিজ ছিল না। ব্রিজগুলো ম্যাক্সিমাম কাঠ বা বাঁশ এই সমস্ত দিয়ে তৈরি হতো, তার জন্য লোহে কা পুল নাম দেওয়া হয়েছে, বলা ডাকতো। তার কোথায়? গোমতী নদীর উপর, উত্তরপ্রদেশে লখনৌতে। উত্তরপ্রদেশের লখনৌতে গোমতী নদীর উপর তৈরি হচ্ছে ভারতবর্ষের প্রথম ব্রিজ। তার নাম হচ্ছে লোহে কা পুল। কত সালে? 1815 থেকে 1840 সালের মধ্যে তৈরি হয়েছিল। এটাই ভারতবর্ষের প্রথম আয়রন ব্রিজ। নেক্সট আমরা লিখছি লংগেস্ট ব্রিজ, দীর্ঘতম। তাহলে ভারতবর্ষের সবথেকে দীর্ঘতম ব্রিজ কি আছে? যে দীর্ঘতম ব্রিজ নাম হচ্ছে অটল বিহারী বাজপেয়ী সেউরি নবসেবা অটল সেতু। এটা হচ্ছে অ্যাট প্রেজেন্ট ভারতবর্ষের সব থেকে দীর্ঘতম সেতু। কোথায় আছে? এটা আছে মহারাষ্ট্রে আছে, মুম্বাই। কত লেন্থ? কত? 21.8 কিলোমিটার লেন্থ। এটা রিসেন্ট তৈরি হলো 2024 সালে এটা তৈরি হয়েছে। এটা হচ্ছে ভারতবর্ষের এখনো পর্যন্ত সবথেকে দীর্ঘতম সেতু। নাম আবার বলছি, অটল বিহারী বাজপেয়ী নবসেবা অটল সেতু। কোথায় যুক্ত করেছে? মুম্বাই ট্রান্সফার, এটা আরেকটা নাম বলা হয় মুম্বাই ট্রান্সফার লিঙ্ক বলা হয়। এটা 6 লেনের একটা সেতু, মুম্বাইয়ের সেউরি থেকে নবী মুম্বাইয়ের চার্লি পর্যন্ত, অর্থাৎ মুম্বাইয়ের সেউরি থেকে চার্লি পর্যন্ত এই ব্রিজ তৈরি করা আছে। টোটাল লেন্থ হচ্ছে 21.8 কিলোমিটার। ঠিক আছে, নেক্সট আমরা করব লংগেস্ট রিভার ব্রিজ। লংগেস্ট রিভার ব্রিজ, তাহলে ওটা নর্মালি ব্রিজের মধ্যে পড়লো, ওটা যদিও সমুদ্রের উপর আছে, সমুদ্র আমরা সি ব্রিজে ওটাই দেখবো, ওটা দীর্ঘতম। কিন্তু এবার যেটা পয়েন্ট করছে রিভার ব্রিজ, অর্থাৎ নদীর উপর যে বাঁধ আছে। দীর্ঘতম বাঁধ আছে ভূপেন হাজারিকা সেতু, নদীর উপর যে বাঁধ বলছি ব্রিজ। তা নদীর উপর যে সব থেকে দীর্ঘতম ব্রিজ আছে তার নাম হচ্ছে ভূপেন হাজারিকা সেতু। কোন নদীর উপর? অন দ্য রিভার লোহিত। লোহিত নদীর উপর আছে। কোথায়? অরুণাচল প্রদেশ। লোহিত নদীর উপর অরুণাচল প্রদেশ। টোটাল লেন্থ কত? 9.2 কিলোমিটার। এটা আসামের সাদিয়া থেকে অরুণাচল প্রদেশের ধোলা পর্যন্ত বিস্তৃত। আসামের সাদিয়া থেকে ধোলা। তাহলে আছে কোন নদীর উপর? লোহিত নদী। কোন রাজ্য? অরুণাচল প্রদেশ। 2017 সালে তৈরি হয়েছিল। এটা এখন পর্যন্ত ভারতবর্ষের দীর্ঘতম নদী ব্রিজ। এবার আমরা পড়বো লংগেস্ট সি ব্রিজ, দীর্ঘতম সমুদ্র সেতু। তাহলে একটু আগে যেটা আমরা পড়লাম দীর্ঘতম ব্রিজ অটল বিহারী বাজপেয়ী নবসেবা সেউরি সেতু, এটা হচ্ছে ভারতবর্ষের এখনো পর্যন্ত দীর্ঘতম ব্রিজ, যেটা বলেছিলাম। কিন্তু এটা কিন্তু সমুদ্র ব্রিজ, তাই না? এটা হচ্ছে অটল বিহারী বাজপেয়ী নবসেবা সেউরি নবসেবা সেতু বা নবসেবা সেতু বা মুম্বাই ট্রান্স হারবার লিঙ্ক। এটা হচ্ছে দীর্ঘতম সমুদ্র ব্রিজ। তাহলে এটা সমুদ্র ব্রিজের ক্যাটাগরিতেও পড়ছে এবং এটা ভারতবর্ষের দীর্ঘতম সেতু ক্যাটাগরিতেও পড়ে যাচ্ছে। নেক্সট আমরা দেখব লংগেস্ট রেল ব্রিজ। রেল চলার জন্য যে দীর্ঘতম ব্রিজ তৈরি হয়েছে, লংগেস্ট রেল ব্রিজ। লংগেস্ট রেল ব্রিজ হচ্ছে বগিবিল রেল ব্রিজ, আসামে আছে। এটা কোন নদীর উপর? ব্রহ্মপুত্র নদীর উপর, আসামে অবস্থিত। ঠিক আছে, এটা হচ্ছে ডবল ডেকার ব্রিজ, কারণ এটা নিচের পার্ট দিয়ে যাচ্ছে ট্রেন, উপর পার্ট দিয়ে যাচ্ছে বাস। এটা তৈরি হয়েছে খুব বেশি দিন আগে নয়, 2018 সালে তৈরি হয়েছে। এটা লেন্থ হচ্ছে 4.94 কিলোমিটার। এটা হচ্ছে ভারতবর্ষের দীর্ঘতম রেল ব্রিজ। নেক্সট পয়েন্ট আছে বিজিএস ব্রিজ, ব্যস্ততম সেতু।
তো বিজিএস ব্রিজ কি দেখছি, যে বিজিএস ব্রিজ হচ্ছে রবীন্দ্র সেতু। কোথায় আছে? কলকাতায়, যেটা হাওড়া ব্রিজ বলে নামে আমরা বেশি পরিচিত। এটা হচ্ছে ভারতবর্ষের সব থেকে এখনো পর্যন্ত ব্যস্ততম ব্রিজ। পরের যে ব্রিজের পার্টে আসছি সেটা হচ্ছে লংগেস্ট ক্যান্টিলিভার ব্রিজ, অর্থাৎ ঝুলন্ত ব্রিজ। ক্যান্টিলিভার ব্রিজ মানে ঝুলন্ত। তো লংগেস্ট ক্যান্টিলিভার ব্রিজ কি আছে? ক্যান্টিলিভার ব্রিজ হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু। তো যেটা একটু আগে নাম বললাম বিজিএস সেতু, সেটা হচ্ছে দীর্ঘতম ক্যান্টিলিভার ব্রিজ, হাওড়া ব্রিজ, যেটা তৈরি হয়েছে 1949-এ তৈরি হয়, 43-তে তৈরি হয়, যেটা 1956-এ নাম হয় রবীন্দ্র সেতু। তাহলে এটা 1949-এ তৈরি হয়েছিল হাওড়া ব্রিজ। পরবর্তী ক্ষেত্রে 1965-এ এর নাম চেঞ্জ করা হয় রবীন্দ্র সেতু। এটা হচ্ছে ভারতবর্ষের দীর্ঘতম ক্যান্টিলিভার ব্রিজ। আজকে যেখানে হাওড়া ব্রিজ আছে, সেই সময় যেখানে আগে যেটা ব্রিজ ছিল তার নাম ছিল পল্টন ব্রিজ। 1874-এ তৈরি করা হয়েছিল, তার পরিবর্তে 1943-তে তৈরি করা হয় হাওড়া ব্রিজ। নেক্সট আমরা যে পয়েন্টে আসবো সেটা হচ্ছে লংগেস্ট কেবল স্ট্রেট ব্রিজ, অর্থাৎ কেবল দ্বারা ঝোলানো সেতু। লংগেস্ট কেবল স্ট্রেট ব্রিজ, কেবল দ্বারা ঝোলানো সেতু লংগেস্টের মধ্যে আসছে। লংগেস্ট কেবল স্ট্রেট ব্রিজ, কেবলের ঝোলানো সেতু, এটা হচ্ছে সুদর্শন সেতু। সুদর্শন সেতু হচ্ছে, এটা রিসেন্ট তৈরি হলো, বেশি দিন আগেকার নয়, 2024 সালের 25শে ফেব্রুয়ারি এটা তৈরি করা আছে সুদর্শন সেতু। এটা কোথায় আছে? গুজরাটে। ওখা থেকে বেট দ্বারকা, এটা ওখা বেট দ্বারকা সিগনেচার ব্রিজ নামে পরিচিত। এটা কোথায় আছে? কচ্ছ উপসাগরের ওখা উপসাগরের মধ্যে বেট দ্বারকা দ্বীপকে যুক্ত করেছে। এটা কচ্ছ উপসাগর। তার আমরা যদি গুজরাটের পার্টটা দেখি, ঠিক এইভাবে অংশটা ঢুকেছে। তাহলে এই অংশটা আছে কচ্ছ, আর এখানে আছে বেট দ্বারকা। তাহলে এই একটা দ্বীপ, এই কচ্ছ এবং বেট দ্বারকা দ্বীপের মধ্যে এই কোণটাতে যুক্ত করেছে। তাহলে এর নাম হচ্ছে সুদর্শন ব্রিজ, ওখা বেট দ্বারকা সিগনেচার ব্রিজ। এটা আগে এই নামই পরিচিত ছিল, ওখা বেট দ্বারকা সিগনেচার ব্রিজ। এটা নাম দেওয়া হয়েছে সুদর্শন সেতু। এটার দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 2320 মিটার বা 7612 ফুট। এটা 2024 সালে তৈরি হয়। এর আগে এর থেকে বড় ব্রিজ ছিল, কেবল স্ট্রেট ব্রিজ ছিল, সেটা হচ্ছে এর আগে অনেক আগে, সেটা হচ্ছে হাওড়া তোমার দ্বিতীয় হুগলি ব্রিজ বা বিদ্যাসাগর সেতু। কিন্তু তার মাঝে আরেকটা ব্রিজ তৈরি হয়েছে, এটা হচ্ছে ভারতবর্ষের এখনো পর্যন্ত সেকেন্ড লংগেস্ট কেবল স্ট্রেট ব্রিজ। সেকেন্ড লংগেস্ট কেবল স্ট্রেট ব্রিজ সেটা হচ্ছে সেকেন্ড লংগেস্ট কেবল স্ট্রেট ব্রিজ চেনাব রেল ব্রিজ। এটাও দীর্ঘতম রেল ব্রিজ, এটা 1315 মিটার দীর্ঘ। এটা জম্মু কাশ্মীরে আছে। রেল ব্রিজের হিসাবে দীর্ঘতম বা কেবল স্ট্রেট রেল ব্রিজ হিসাবে দীর্ঘতম কেবল স্ট্রেট রেল ব্রিজ, এবং এটা কেবল স্ট্রেট রেল ব্রিজ হিসাবে ভারতের দ্বিতীয় দীর্ঘতম। পরের পার্ট যেটা আসবো, পরের পার্টে দেখি যে থার্ড লংগেস্ট কেবল স্ট্রেট ব্রিজ। একটু আগেই নাম বলছিলাম, এটা একটা সময় ভারতের দীর্ঘতম কেবল স্ট্রেট ব্রিজ ছিল। থার্ড লংগেস্ট কেবল স্ট্রেট ব্রিজ হচ্ছে বিদ্যাসাগর সেতু, যেটা সেকেন্ড হুগলি ব্রিজ নামে পরিচিত। এর লেন্থ কত? 457 মিটার। এটা হচ্ছে 1992 সালে তৈরি হয়। নেক্সট আমরা পড়ছি হাইয়েস্ট কেবল স্ট্রেট ব্রিজ, অর্থাৎ উচ্চতম কেবলে ঝোলানো বা কেবল স্ট্রেট ব্রিজ সব থেকে উঁচু কেবল দ্বারা ঝোলানো, সেটা হচ্ছে চেনাব রেল ব্রিজ। একটু আগে যেটা পড়লাম দ্বিতীয় দীর্ঘতম, সেটাই হচ্ছে ভারতের উচ্চতম কেবল স্ট্রেট ব্রিজ। কোন নদীর উপর আছে? চন্দ্রভাগা নদীর উপর, জম্মু কাশ্মীরে। এটা হচ্ছে ভারতের হাইয়েস্ট রেল ব্রিজ। আর এটা হচ্ছে পৃথিবীর দীর্ঘতম আর্ট সেতু। যে আর্ট সেতুর মধ্যে যেগুলো পড়ছে, সে আর্ট সেতুর দীর্ঘতম আর্ট রেল ব্রিজের মধ্যে পৃথিবীর দীর্ঘতম রেল ব্রিজ। এর আরো অনেকগুলো ক্যাটাগরি আছে, দেখে নিই একবার। কেবল স্ট্রেট ব্রিজ। নেক্সট হচ্ছে হাইয়েস্ট অ্যান্ড লংগেস্ট কেবল স্ট্রেট রেল ব্রিজ। এবার রেল ব্রিজের ক্যাটাগরিতে যদি আসি, তাহলে হাইয়েস্ট অ্যান্ড লংগেস্ট কেবল স্ট্রেট রেল ব্রিজ হচ্ছে চেনাব রেল ব্রিজ। একটু আগেই যার নাম করলাম, এটা হচ্ছে ভারতের কোন নদীর উপর? চেনাব নদীর উপর, জম্মু কাশ্মীরে আছে কেবল রেল ব্রিজ। এটা হচ্ছে হাইয়েস্ট অ্যান্ড লংগেস্ট কেবল স্ট্রেট রেল ব্রিজ। তাহলে একটু আগে এটা হচ্ছে সেকেন্ড লংগেস্ট কেবল স্ট্রেট ব্রিজ ইন ইন্ডিয়া। কিন্তু রেল ব্রিজ হিসাব ক্ষেত্রে যদি হয়, রেল ব্রিজের ক্যাটাগরিতে বলি, তাহলে লংগেস্ট রেল ব্রিজ। আর নর্মালি যদি কেবল স্ট্রেট ব্রিজে বলি, তাহলে এটা সেকেন্ড লংগেস্ট ইন ইন্ডিয়া। এর সবথেকে উচ্চতম হাইয়েস্ট রেল ব্রিজ ইন দ্য ওয়ার্ল্ড,
এটা হাইয়েস্ট রেল ব্রিজ হিসাবে উচ্চতম এবং এটা আর্চ ব্রিজ হিসাবে বৃহত্তম দীর্ঘতম। এগুলো রেল ব্রিজ। নেক্সট হচ্ছে ওয়াইডেস্ট ব্রিজ, চওড়া সেতু। আমরা ওয়াইডেস্ট সেতুর ক্ষেত্রে যদি আসি, চওড়া ব্রিজের ক্ষেত্রে যদি আসি, তাহলে এটা নিউ জোয়ারি ব্রিজ বা মনোহর সেতু। এটা ওয়াইডেস্ট ব্রিজ কতটা? এটা টোটাল লেন্থ হচ্ছে 27 মিটার বা 89 ফুট, 8 লেনের রাস্তা অন দ্য রিভার জোয়ারি, গোয়াতে। তাহলে এটা গোয়াতে তৈরি হচ্ছে, সেটা ওয়াইডেস্ট ব্রিজের মধ্যে পড়ছে, নিউ জোয়ারি ব্রিজ। তাহলে ব্রিজ আমাদের শেষ হলো। পরের পার্টে যেটা দেখবো বিল্ডিং, বিয়ের পার্টে আসছি বিল্ডিং। তাহলে বিল্ডিং অর্থাৎ বাড়ি। আমরা বিল্ডিং বলতে এখন সবার থেকে যেটা মনে আসে সেটা হচ্ছে কোন বাড়ি? বুর্জ খলিফা আছে ওয়ার্ল্ডের ক্ষেত্রে। আর ভারতের ক্ষেত্রে যদি আসি তাহলে মুকেশ আম্বানির বাড়ি অ্যান্টেলিয়ার কথা আছে। কিন্তু এটা টোটাল অ্যান্টেলিয়া বা বুর্জ খলিফা এটা কিন্তু রেসিডেন্সিয়াল বিল্ডিং নয়, এটা হচ্ছে রেসিডেন্সিয়াল প্লাস কমার্শিয়াল বিল্ডিং। কিন্তু আমরা যেটা লিখবো লংগেস্ট রেসিডেন্সিয়াল বিল্ডিং এর ক্ষেত্রে লিখবো, অর্থাৎ লার্জেস্ট রেসিডেন্সিয়াল বিল্ডিং। ভারতবর্ষের সবচেয়ে বৃহত্তম বসত বাড়ি হচ্ছে রাষ্ট্রপতি ভবন। ঠিক আছে, রাষ্ট্রপতি ভবন এটা হচ্ছে ভারতবর্ষের বৃহত্তম বসত বাড়ি। এটা তৈরি হয়েছিল 1927 সালে, যখন গভর্নর থাকার জন্য, অর্থাৎ ভারতের যে গভর্নর জেনারেল থাকার জন্য গভর্নর হাউস বলে নাম হয়েছিল। 1931 সালে লর্ড আরউইন এখানে প্রথম থাকতে আসেন। পরবর্তী ক্ষেত্রে 1947 সালে যখন ভারত স্বাধীন হয় তখন এর নাম দেওয়া হয় গভর্নমেন্ট প্লেস। 1950 সালে রাষ্ট্রপতি কার্যকরী হওয়ার পর, সংবিধান কার্যকরী হওয়ার পর, রাষ্ট্রপতি যখন তৈরি হলো সংবিধান অনুযায়ী, তখন সেই ভবনের নাম পরিবর্তন করে রাখা হয় রাষ্ট্রপতি ভবন। এই রাষ্ট্রপতি ভবন কোথায় আছে? নিউ দিল্লিতে। কতটা রুম? টোটাল এই রুমের সংখ্যা 354টা। ঠিক আছে, এই জন্য একে বলা হয় বৃহত্তম বসত বাড়ি। এটা যখন তৈরি হয়েছিল 27 সালে তৈরি হল, শুরু করলো 29 সালে এটা কমপ্লিট হয়। এটা ডিজাইন কে করেছিলেন? যে নতুন দিল্লি শহরে যে ডিজাইন করেছেন তারা এডুইন লুটিয়েন্স এন্ড হার্বার্ট বেকার। ঠিক আছে, তাহলে হার্বার্ট বেকার, এডুইন লুটিয়েন্স এটা ডিজাইন তৈরি করে। প্রথম যখন থাকতে ছিল তৈরি হয় 31 সাল থেকে 47 সাল পর্যন্ত এর নাম ছিল ভাইসরয় হাউস। তো ভাইসরয় থাকার জন্য তৈরি হয়েছিল। প্রথম রেসিডেন্ট ছিল লর্ড আরউইন, কারণ 1931 সালে লর্ড আরউইন গভর্নর ছিলেন সেই সময়, বা ভাইসরয় ছিলেন। ভাইসরয় হিসাবে 1931 সালে উনি থাকতে শুরু করেন। 1947 সাল থেকে 50 সাল পর্যন্ত এর নাম ছিল গভর্নমেন্ট হাউস, যেটা প্রথম গভর্নর, ভারতের গভর্নর হিসাবে থাকতে শুরু করেন মাউন্টব্যাটেন। শেষ গভর্নর হিসাবে থাকছিলেন রাজা গোপালাচারী। তারপরে 1950 সালে 26 জানুয়ারির পরের নাম হয় রাষ্ট্রপতি ভবন। ঠিক আছে, রাষ্ট্রপতি ভবন প্রথম রেসিডেন্ট হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এই হাউসের প্রথম রাষ্ট্রপতি হিসাবে এখানে বসত করেছেন। তাহলে আমাদের এই পর্যন্ত আমরা বিয়ের পার্ট শেষ করলাম। পরের ভিডিওতে আমরা দেখব সি থেকে শুরু করব। তাহলে সিতে যেমন এ দিয়ে করেছিলাম পরপর, বি দিয়ে পরপর আমরা শেষ করলাম। এর পরের যে ভিডিও থাকবে সেটা দেখো, প্রথমে লেখা আছে ক্যানেল বা সি এর অ্যালফাবেট দিয়ে, পরপর সি দিয়ে কি কি আছে সেটা দেখার চেষ্টা করবো। আজকে এখান থেকে শেষ করছি।